আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে 212703 কোর্স কোড বিশিষ্ট পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন কোর্সের কম্পন শিরোনামে আমার 15তম লেকচার শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তাহলে চলো আমরা দেরি না করে ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার প্রথম টপিক হচ্ছে টানাতারে সৃষ্ট আর তরঙ্গের কম্পাঙ্কের রাশিমালা। টানাতারে সৃষ্ট আর তরঙ্গের কম্পাঙ্কের রাশিমালা। আমি একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রের মধ্যে একটি তারের অংশ এ পি ভি কিউ সি, একটি তারের অংশকে দুই প্রান্তে একটি টান টি বলে দুই প্রান্তিকে কি করা হয়েছে, বাঁধা হয়েছে। তারটি এবং তারটিকে অবিলম্ব বরাবর টেনে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে তারটির মধ্যে কি তৈরি হয়, আর তরঙ্গ তৈরি হবে। এই আর তরঙ্গ ভি বেগে বাম থেকে ডান দিকে কি হবে, প্রবাহিত হবে। তাহলে দেখো, আমরা বলতে পারি, মনে করি এ পি বি কিউ সি একটি তারের অংশবিশেষ। একে ক্যাপিটাল টি বলে উভয় প্রান্তে টেনে বাঁধা হয়েছে। তারটির দৈর্ঘ্যের অবিলম্বভাবে টেনে ছেড়ে দেওয়া হলো। ফলে এতে আর তরঙ্গ সৃষ্টি হবে। এই আর তরঙ্গ তারের দৈর্ঘ্য বরাবর ভি বেগে বাম থেকে ডানে প্রবাহিত হবে, যা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারটিতে টান দেওয়ার ফলে সেটি কুজের আকার ধারণ করে। কুজ মানে হচ্ছে তীরের ধনুক রাখলে যেরকম একটা কুজ তৈরি হয়, সেরকম কুজের আকার ধারণ করবে এবং বৃত্তচাপ পি কিউ সৃষ্টি হয়, যার কেন্দ্র এম এবং ব্যাসার্ধ বি এম সমান আর। কম্পিত তারের পি ও কিউ বিন্দুতে যথাক্রমে পি ও এবং ও কিউ দুটি স্পর্শক টানি, এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। ধরি কোণ পি এম ও সমান থিটা বাই 2। দেখো, পি এম ও সমান থিটা বাই 2 এবং পি এম ও সমান যদি থিটা বাই 2 হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কিউ এম ও সমানও থিটা বাই 2 হবে। অর্থাৎ পি এম কিউ সমান থিটা হবে। পি এম কিউ সমান কি হবে, থিটা হবে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এল ও এন স্পর্শকটি বা রেখাটি ও এম এর সাথে লম্বভাবে অবস্থান করে। ফলে পি বিন্দুতে যে টি বল বা টান কাজ করে, সেই টি বল বা টানের দুইটি উপাংশ থাকবে, একটি ও এল বরাবর, একটি ও এম বরাবর। ও এল বরাবর উপাংশ হবে টি cos থিটা বাই 2, ও এম বরাবর উপাংশ হবে টি sin থিটা বাই 2। একই ভাবে কিউ বিন্দুতে যে টান বা বল অবস্থান করে, সেই টান বা বলেরও দুইটি উপাংশ থাকবে, একটি ও এন বরাবর, একটি ও এম বরাবর। ও এন বরাবর উপাংশ হবে টি cos থিটা বাই 2 এবং ও এম বরাবর উপাংশ হবে টি sin থিটা বাই 2। দেখো, ও এল এবং ও এন পরস্পর বিপরীতমুখী এবং এই ক্ষেত্রে দুটি সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করে বিদায় এই বলটা ছিল টি cos থিটা বাই 2, পরস্পর বিপরীতমুখী এবং সমান হওয়ার কারণে এরা পরস্পরকে কি করে দেবে, নিষ্ক্রিয় করে দেবে। ফলে ও এম বরাবর দুইটি সমান ও সম্মুখী বল কাজ করবে। এই দুটি সমান ও সম্মুখী বলের লব্ধি হবে টি sin থিটা বাই 2 প্লাস টি sin থিটা বাই 2, অর্থাৎ 2 টি sin থিটা বাই 2। sin থিটা বাই 2 অতি ক্ষুদ্র হওয়ার কারণে sin থিটা বাই 2 কে থিটা বাই 2 হিসেবে লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি 2t sin থিটা বাই 2 সমান 2t ইনটু থিটা বাই 2। 2 কাটাকাটি যাবে, বাকি থাকবে ক্যাপিটাল টি ইনটু থিটা। সুতরাং ও এম দিকে ক্রিয়ারত দুইটি সমান ও সম্মুখী বলের লব্ধি হবে ক্যাপিটাল টি ইনটু থিটা। আবার দেখো, পি কিউ অংশ বৃত্তাকার পথে ঘূর্ণায়মান। তারটির পি কিউ অংশ বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, অবশ্যই সেখানে একটি কেন্দ্রমুখী বলের সৃষ্টি হবে। এই কেন্দ্রমুখী বল ও এম বরাবর যে সম্মুখী এবং সমান বলের লব্ধি কাজ করছিল, তাদের সেই লব্ধি বলের সমান হবে। ধরি তারটির একক দৈর্ঘ্যের বর স্মল এম, তারটির পি কিউ অংশের মোট দৈর্ঘ্য আর থিটা। কারণ আমরা জানি যে চাপ সমান ব্যাসার্ধ ইনটু কোণ। এখানে কোণ হচ্ছে ফি এম ও
মানে থিটা এবং ব্যাসার্ধ ছিল স্মল আর, সুতরাং এট পি কিউ সাব সমান হবে আর থিটা। তাহলে একক দৈর্ঘ্যের বড় যদি স্মল এম হয়, পি কিউ অংশের মোট বড় হবে আর থিটা এম বা এম আর থিটা বা এম আর থিটা। তাহলে দেখো কেন্দ্রমুখী বল, এখানে একটি কেন্দ্রমুখী বল কাজ করবে। আমরা জানি যে কেন্দ্রমুখী বল সমান এম ভি স্কয়ার বাই আর, যেখানে এম হচ্ছে বস্তুর ভর, যে বস্তুটি ঘূর্ণনরত অবস্থায় রয়েছে তার ভর, ভি হচ্ছে বস্তুটির বেগ এবং আর হচ্ছে ঘূর্ণন পথের ব্যাসার্ধ। এখানে ভর হচ্ছে এম আর থিটা, তাহলে কেন্দ্রমুখী বল হবে এম আর থিটা ইনটু ভি স্কয়ার বাই আর। সমীকরণ সরি এখানে আর এবং আর যদি কাটাকাটি দিই তাহলে বাকি থাকবে এম থিটা ভি স্কয়ার। এটাকে আমি সমীকরণ 2 দিলাম। আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করছিলাম কেন্দ্রমুখী বল এবং এই যে এম বরাবর যে লব্ধি বল পেয়েছিলাম তারা পরস্পর সমান, সুতরাং এম থিটা ভি স্কয়ার সমান ক্যাপিটাল টি ইনটু থিটা, বা এম ভি স্কয়ার ইকুয়াল ক্যাপিটাল টি, বা ভি সমান স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম। ক্যাপিটাল টি বাই কি এম। এখন দেখো এটাকে আমি 3 নং সমীকরণ দিলাম, এটাকে কয় নং সমীকরণ দিলাম? 3 নং সমীকরণ দিলাম। এই 3 নং সমীকরণ হচ্ছে সৃষ্ট তরঙ্গের টানাতারে সৃষ্ট তরঙ্গের বেগের সমীকরণ। টানাতারে সৃষ্ট তরঙ্গের কিসের সমীকরণ? বেগের সমীকরণ। এখন দেখো সমীকরণ 3-এ ভি সমান এন ল্যামডা বসিয়ে পাই, অর্থাৎ যদি তরঙ্গটির বেগ ভি হয়, কম্পাঙ্ক এন হয় এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয়, তাহলে ভি সমান আমরা লিখতে পারি এন ল্যামডা। এন ল্যামডা সমান স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম। স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম। কম্পাঙ্ক এন সমান হবে 1 বাই ল্যামডা স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম। সমীকরণ 4। এটা হচ্ছে টানাতারের আর কম্পনের সমীকরণ বা টানাতারের আর কম্পনের রাশিমালা। এখন যদি আমি মনে করি এল দৈর্ঘ্যের তারে পি সংখ্যক লুপ তৈরি হয়, অর্থাৎ পি সংখ্যক লুপ তৈরি হওয়ার জন্য যদি এল দৈর্ঘ্য দরকার হয়, একটি লুপের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ল্যামডা বাই 2 মনে রাখিও। একটি লুপের তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা বাই 2। তাহলে একটি লুপ তৈরি হতে দৈর্ঘ্য দরকার হবে এল বাই ফি অংশ। এল বাই ফি দৈর্ঘ্য দরকার হবে কত? এল বাই ফি। ফি সংখ্যক লুপ তৈরি করার জন্য যদি এল দৈর্ঘ্য দরকার হয়, একটি লুপ তৈরি করার জন্য দৈর্ঘ্য দরকার হবে এল বাই ফি। সুতরাং একটি লুপের দৈর্ঘ্য হবে ল্যামডা বাই 2। আমরা লিখতে পারি ল্যামডা বাই 2 সমান এল বাই ফি। সুতরাং ল্যামডা সমান হবে 2 এল বাই ফি। আমার কিন্তু 1 বাই ল্যামডার মান দরকার, তাহলে 1 বাই ল্যামডা সমান হবে ফি বাই 2 এল। এখন এই 1 বাই ল্যামডার মান যদি আমি সমীকরণ 3-এ বসিয়ে দিই, এন সমান হবে ফি বাই 2 এল স্কয়ার রুট অফ টি বাই এম। সমীকরণ 5। এটাও কিন্তু এটা হচ্ছে ফি লুপ বিশিষ্ট টানাতারের কম্পাঙ্কের সমীকরণ, টানাতারের আর কম্পাঙ্কের সমীকরণ। এখন দেখো লুপের সংখ্যা যদি ফি সমান 1 হয়, সেই ক্ষেত্রে মৌলিক কম্পাঙ্ক পাওয়া যাবে এবং মৌলিক কম্পাঙ্কের ক্ষেত্রে এন সমান 1 বাই 2 এল স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম। 1 বাই 2 এল স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম। এখানে এই 6 নাম্বার সমীকরণ হচ্ছে টানাতারের আর তরঙ্গের কম্পাঙ্কের মূল সমীকরণ। এই সমীকরণ 6 থেকে আমরা দেখতে পাচ্ছি যে টানাতারের আর কম্পন তারটির দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, তারটির ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং তারটির উপর প্রযুক্ত টানের বর্গমূলের সমানুপাতিক। কেমনে? দেখো এখানে আমি যদি ক্যাপিটাল টি এবং এম কে ধ্রুব রাশি ধরি, তাহলে এন প্রপোর্শনাল টু 1 বাই এল হবে, অর্থাৎ কম্পাঙ্ক দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। আবার যদি এল এবং এম কে ধ্রুব রাশি ধরি, তাহলে এন প্রপোর্শনাল টু স্কয়ার রুট অফ টি হবে। তাহলে তার মানে কম্পাঙ্ক টানের বর্গমূলের সমানুপাতিক। আবার যদি ক্যাপিটাল টি এবং এল কে ধ্রুব রাশি ধরি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এন প্রপোর্শনাল টু 1 বাই রুট এম। তার মানে কম্পাঙ্ক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কম্পাঙ্ক টানাতারে সৃষ্ট আর তরঙ্গের কম্পাঙ্ক তারের দৈর্ঘ্য, তারের উপর প্রযুক্ত টান এবং তারের একক দৈর্ঘ্যের ভরের উপর কি করতেছে? নির্ভর করতেছে। আশা করি তোমরা আর টানাতারে সৃষ্ট আর কম্পনের রাশিমালা বুঝতে পেরেছো। আমরা তো এখন টানাতারে সৃষ্ট আর কম্পনের যে 3টি সূত্র রয়েছে, অর্থাৎ আর কম্পনের যে 3টি সূত্র রয়েছে, সেই 3টি সূত্র আমরা কি করব? আলোচনা করব। দেখো 1 নাম্বার দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্র মানে হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, আমরা জানি যে টানাতারের আর কম্পনের রাশিমালা n সমান 1 বাই 2 এল ইনটু স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম। সেখানে যদি টি এবং ভর স্থির থাকে, অর্থাৎ টি এবং এম স্থির থাকে, এন অবশ্যই বা টানাতারের কম্পাঙ্ক অবশ্যই তারের দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হবে।
আবার আমরা ওখানে দেখছি যে 2 নম্বর সূত্র হচ্ছে টানের সূত্র, অর্থাৎ যদি ভর এবং দৈর্ঘ্য স্থির থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কম্পাঙ্ক টানের বর্গমূলের সমানুপাতিক হবে। যদি টান এবং দৈর্ঘ্য স্থির থাকে তাহলে অবশ্যই টানাটানের কম্পাঙ্ক আর তরঙ্গের কম্পাঙ্ক তারটির একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আশা করি তোমরা সূত্রগুলি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা দুই মুখ কোলা নলের সুস্পন্দ বিন্দু কিভাবে সৃষ্টি হয় এবং নিস্পন্দ বিন্দু কিভাবে সৃষ্টি হয় সেটা একটু দেখবো। দেখো আমি আবার বলতেছি, দুই মুখ খোলা নলে কিভাবে সুস্পন্দ বিন্দু সৃষ্টি হয় এবং কিভাবে নিস্পন্দ বিন্দু সৃষ্টি হয় সেটা একটু আমরা এখন কি করব, আলোচনা করব। দেখো, nodes and antinodes in a 5 opened at two ends. দেখো আমরা চিত্রে তিনটি নল দেখতে পাচ্ছি সমান দৈর্ঘ্যের। প্রথম নলে এই দুইটি সুস্পন্দ বিন্দু একটি নিস্পন্দ বিন্দু তৈরি হয়েছে, দ্বিতীয় নলে তিনটি সুস্পন্দ বিন্দু দুইটি নিস্পন্দ বিন্দু তৈরি হয়েছে এবং তৃতীয় নলে চারটি সুস্পন্দ বিন্দু এবং তিনটি নিস্পন্দ বিন্দু তৈরি হয়েছে। দেখো সুস্পন্দ বিন্দু মানে যে সকল বিন্দুতে বিস্তার সর্বোচ্চ সে সকল বিন্দুকে সুস্পন্দ বিন্দু এবং যে সকল বিন্দুতে বিস্তার সর্বনিম্ন সে সকল বিন্দুকে বলা হয় নিস্পন্দ বিন্দু। তাহলে দেখো আমরা বলতে পারি দুই প্রান্ত খোলা একটি নলের এক প্রান্তে কোন শব্দের উৎস স্থাপন করলে যদি দুই প্রান্ত খোলা নলের কোন এক প্রান্তে একটি শব্দের উৎস দ্বারা শব্দায়িত করা হয় তবে নলের দৈর্ঘ্য বরাবর শব্দ অন্য প্রান্তে পৌঁছাবে। যেহেতু অন্য প্রান্ত খোলা সেহেতু এই খোলা প্রান্ত হতে শব্দ প্রতিফলিত হয়ে উল্টো দিকে চলে আসবে। যখন উল্টো দিকে আসবে তখন আপতিত তরঙ্গের সাথে অর্থাৎ প্রথম তরঙ্গটির সাথে ফিরে আসা তরঙ্গটির উপর কি হবে, উপরিপাতিত হবে। উপরিপাতিত হলে সেখানে ব্যতিচার সৃষ্টি হবে। ব্যতিচার সৃষ্টি হলে দেখো ফলে নলের ভিতর একটি কি তরঙ্গ সৃষ্টি হবে, স্থির তরঙ্গের সৃষ্টি হবে। যেহেতু নলের দুই প্রান্ত খোলা তাই দুই প্রান্তে দুইটি সুস্পন্দন বিন্দু তৈরি হবে। দুই প্রান্তে কয়টি সুস্পন্দন বিন্দু তৈরি হবে, দুইটি সুস্পন্দন বিন্দু তৈরি হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা ক নাম্বার চিত্রে দেখতেছি এই এল দৈর্ঘ্যের নলে আমি মনে করলাম এই নলটির দৈর্ঘ্য এল, এই এল দৈর্ঘ্যের নলে দুইটি সুস্পন্দন বিন্দু তৈরি হচ্ছে দুই প্রান্তে এবং মাঝখানে একটি নিস্পন্দ বিন্দু তৈরি হয়েছে। একইভাবে পরবর্তী এল দৈর্ঘ্যের নলে দুই প্রান্তে দুইটি সুস্পন্দ বিন্দু, মাঝখানে একটি সুস্পন্দ বিন্দু এবং মাঝে আরো দুইটি নিস্পন্দ বিন্দু তৈরি হয়েছে। এছাড়াও এল দৈর্ঘ্যের আরো একটি নলে দুই মুখে দুইটি সুস্পন্দ বিন্দু এবং মাঝখানে দুইটি সুস্পন্দ বিন্দু, এছাড়াও আরো তিনটি নিস্পন্দ বিন্দু তৈরি হয়েছে। আমরা এগুলো নিয়ে একটু কি করব, বিস্তারিত আলোচনা করব। দেখো ক নাম্বার চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রে নলের মধ্যে সৃষ্ট সবচাইতে সহজতর স্থির তরঙ্গের ছবি দেখানো হলো। সকল চিত্রেই মূল তরঙ্গটি টানা রেখা দ্বারা এবং প্রতিফলিত তরঙ্গটি ভাঙা রেখা দ্বারা দেখানো হয়েছে। দেখো এখানে মূল তরঙ্গ এটি টানা রেখা দ্বারা এবং এটি হচ্ছে প্রতিফলিত তরঙ্গ। মূল তরঙ্গ হচ্ছে এটি এবং প্রতিফলিত তরঙ্গ হচ্ছে এটি। মূল তরঙ্গ হচ্ছে এটি এবং প্রতিফলিত তরঙ্গ হচ্ছে এই ভাঙা রেখাওয়ালা তরঙ্গটি। এখন দেখো একই প্রকার এই প্রকার তরঙ্গে নলের দুই প্রান্তে দুইটি সুস্পন্দ বিন্দু এবং মাঝখানে একটি নিস্পন্দ বিন্দু সৃষ্টি হয়। যদি নলের দৈর্ঘ্য এল হয় এবং শব্দের তরঙ্গ দৈর্ঘ্য এল নট হয় তবে এল সমান লিখতে পারি আমরা ল্যামডা নট বাই 2। আবার বলতেছি, যদি নলটির দৈর্ঘ্য এল এবং শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট হয় তবে এল সমান লিখতে পারি ল্যামডা নট বাই 2। কেন, দেখো এখানে এই যে অর্ধলুপ প্লাস অর্ধলুপ, তাহলে টোটাল একটি লুপ তৈরি হবে। একটি লুপের দৈর্ঘ্য হচ্ছে অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা নট সমান 2l। ল্যামডা নট সমান কি, 2l। যদি বায়ুতে শব্দের বেগ v হয় তাহলে আমরা v সমান লিখতে পারি n নট ল্যামডা নট। ল্যামডা নটের মান ছিল 2l, সুতরাং v সমান হবে 2n নট l, যেখানে n নট হচ্ছে ওই যে শব্দায়িত অবস্থায় নলের ভিতর যে অনুনাদ তৈরি হয় সেই অনুনাদের কম্পাঙ্ক। এখন দেখো n নট সমান আমরা পাচ্ছি v/2l, অর্থাৎ যদি কোন নলের মুখে শব্দায়িত করা হয় সেই ক্ষেত্রে যে অনুনাদ পাবো তার কম্পাঙ্ক n নট সমান হচ্ছে v/2l। এইটাকে 1 নং সমীকরণ দিলাম। দেখো এখন আমরা 2 নং চিত্রে যাব। একটু 2 নং চিত্রের যে নলটি ছিল সেই নলটির দৈর্ঘ্য কিন্তু l,
তবে আমি সেই নলের বুকে যে শব্দটা তৈরি করছি, সেই শব্দটা সৃষ্টি করছি, যে শব্দটা সৃষ্টি করছি সেই শব্দটার তীব্রতা পূর্বের নলে তৈরি করা শব্দের তীব্রতার চেয়ে একটু কি ছিল, বেশি ছিল। সেজন্য এই ক্ষেত্রে 3টি সুস্পন্দ বিন্দু তৈরি হয়েছে এবং 2টি নিস্পন্দ বিন্দু তৈরি হয়েছে। দেখো দেখো তাহলে আমরা কি লিখতে পারি? মন এই ক্ষেত্রে চিত্রে অনেক ধরনের তরঙ্গ সৃষ্টি, তরঙ্গ দেখানো হয়েছে বা অন্য এক ধরনের তরঙ্গ সৃষ্টি দেখানো হয়েছে। এখানে নলের দুই প্রান্তে 2টি সুস্পন্দন বিন্দু ছাড়াও নলের মাঝখানে একটি সুস্পন্দন বিন্দু রয়েছে। নলের দুই প্রান্তে 2টি সুস্পন্দন বিন্দু ছাড়াও নলের মাঝখানে আরো একটি সুস্পন্দন বিন্দু রয়েছে। এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য যদি λ1 হয়, সেই ক্ষেত্রে আমরা λ1 সমান লিখতে পারি l। কেন λ1 সমান l লিখলাম একটু দেখো। দেখো এখানে এই যে অর্ধ লুপ, এদিকে অর্ধ লুপ যোগ করলে টোটাল একটি লুপ হবে, এই একটি লুপের সাথে আরেকটি লুপ যোগ করলে টোটাল 2টি লুপ হয়ে যাবে। আমরা জানি যে একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যে 2টি লুপ থাকে, তার মানে এই ক্ষেত্রে l দৈর্ঘ্যের মধ্যে 2টি লুপ তৈরি হচ্ছে, তার মানে l সমান হবে ল্যামডা, বা এখানে আমি ধরছি কত তরঙ্গ দৈর্ঘ্য λ1, তাহলে l সমান λ1। এখন দেখো b সমান n1 λ1 হলে তাহলে b সমান আমরা লিখতে পারি n1l, কারণ λ1 এর মান হচ্ছে l। এখন n1 সমান আমরা লিখতে পারি v/l, বা আমি যদি হর এবং লবকে 2 দ্বারা গুণ করি তাহলে 2v/2l সমান আমরা কি লিখতে পারি 2 × b/2l। আবার v/2l সমান 1 নং সমীকরণ থেকে আমরা পাচ্ছি যে n0, তাহলে এখানে কি পাবো n1 সমান 2n0। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যে কম্পাঙ্ক পাচ্ছি সেই কম্পাঙ্ক প্রথম কম্পাঙ্কের কয় গুণ হচ্ছে, 2 গুণ হচ্ছে, অর্থাৎ মূল কম্পাঙ্কের দ্বিগুণ। আবার বলতেছি, আমরা প্রথম ক্ষেত্রে যে কম্পাঙ্ক পেয়েছিলাম যখন 2টি সুস্পন্দন বিন্দু এবং একটি নিস্পন্দন বিন্দু তৈরি হয়েছিল, সেই ক্ষেত্রে যে কম্পাঙ্ক পেয়েছিলাম যখন 3টি সুস্পন্দন বিন্দু এবং 2টি নিস্পন্দন বিন্দু তৈরি হয়েছিল, সেই ক্ষেত্রে কম্পাঙ্ক পূর্বের কম্পাঙ্কের কয় গুণ পাইছি, দ্বিগুণ পাইছি। এটা 2 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। এখন আমরা একটু দেখব পরবর্তীতে। দেখো আমরা পরবর্তীতে কি পেলাম। দেখো গ নাম্বার 3 নাম্বার চিত্রে আর কি, 3 নাম্বার চিত্রে আমরা দেখতে পাচ্ছি চিত্রের চিত্রের অবস্থায় নলের ভিতর সুস্পন্দ বিন্দুর সংখ্যা চিত্র খ এর তুলনায় আরো একটি বেড়ে যাবে, আরো একটি বেড়ে যাবে। কেন কেন বেড়ে যাবে? দেখো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে তরঙ্গের তীব্রতা হয়তো আরো বেশি ছিল, শব্দ তরঙ্গের তীব্রতা আরো বেশি ছিল, যার কারণে এখানে ভিতরে এখানে একটি সুস্পন্দন বিন্দু ছিল, এখানে ভিতরে 2টি সুস্পন্দন বিন্দু হয়ে গেছে, দুই প্রান্তে 2টি, সাথে ভিতরে মাঝখানে 2টি, তাহলে টোটাল সুস্পন্দন বিন্দু কয়টা হয়ে গেছে, 4টি হয়ে গেছে। নিস্পন্দন বিন্দু কয়টা হয়ে গেছে, 3টি হয়ে গেছে। তাহলে লুপ দেখো, এখানে একটা লুপ, এখানে একটা লুপ, টোটাল 2টা লুপ। আবার দেখো এখানে অর্ধ লুপ, এখানে অর্ধ লুপ, তাহলে 3টা লুপ হয়ে গেছে। 3টা লুপ মানে কি, একটা তরঙ্গ দৈর্ঘ্য এবং তার অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্যের যোগফলের সমান, অর্থাৎ 1.5 সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্যের সমান। এখন দেখো তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা এক্ষেত্রে l সমান লিখব, যদি এক্ষেত্রে l সমান লিখব 3λ2/2, কারণ এই ক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে λ2 যদি ধরি যায়, তরঙ্গ দৈর্ঘ্যকে λ2 দ্বারা চিহ্নিত করলে তাহলে l সমান লিখতে পারি 3λ2/2, 3λ2/2। তাহলে λ2 সমান হবে 2l/3, 2l/3। কেন? এই যে এই দুই গুণ করলাম 2l সমান 3λ2 বা λ2 সমান 2l/3। তাহলে λ2 সমান যদি 2l/3 হয় তাহলে আমরা v সমান লিখতে পারি n2 × λ2, n2 × λ2 সমান n2 × 2l/3, n2 × 2l/3। এখন দেখো n2 সমান, এখান থেকে n2 সমান আমরা লিখতে পারি 3b/2l, 3b/2l। তাহলে আমরা আগে থেকেই জানি যে b/2l সমান n0, তাহলে এখানে লিখতে পারি 3n0। কত n0? 3n0। তার মানে n2 সমান কত পাইলাম? 3n0 পাইলাম। অর্থাৎ তৃতীয় ক্ষেত্রে যে কম্পাঙ্ক তৈরি হচ্ছে সেই কম্পাঙ্ক প্রথম ক্ষেত্রের কম্পাঙ্কের 3 গুণ। তৃতীয় ক্ষেত্রে যে কম্পাঙ্ক পেয়েছিলাম পাচ্ছি সেই কম্পাঙ্ক হবে প্রথম ক্ষেত্রের কয় গুণ? 3 গুণ। এভাবে 1, 2, 3 হতে আমরা দেখতে পাই যে দুই প্রান্ত কোলানলে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক n, 2n, 3n ইত্যাদি, অর্থাৎ মূল সুরের যুগ্ম ও অযুগ্ম সমস্ত সুরই এখানে কি হবে? উৎপন্ন হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে সুর তৈরি হয়েছিল তার যুগ্ম বা অযুগ্ম সুর এখানে কি হবে? সব সময় তৈরি হবে।
আশা করি তোমরা দুই মুখ খোলা নলে কিভাবে কি হয়, কিভাবে সুস্পন্দন বিন্দু এবং নিস্পন্দন বিন্দু তৈরি হয় তোমরা সেটা বুঝতে পারছো। আমরা এখন এক প্রান্ত খোলা নলে সুস্পন্দন বিন্দু এবং নিস্পন্দন বিন্দু কিভাবে তৈরি হয় সেটা একটু দেখবো। নোটস এন্ড এন্টি নোটস ইন এ 5 অফ এন্ড এট ওয়ান এন্ড। এক প্রান্ত খোলা আর এক প্রান্ত বন্ধ থাকবে। দেখো আমরা চিত্রটা একটু দেখে আসি। দেখো এই যে চিত্র, এটা এল দৈর্ঘ্যের একটি নল, এখানে এক প্রান্ত বন্ধ, এখানে মুখে খোলা প্রান্তে শব্দ উৎপন্ন করলাম। সেই ক্ষেত্রে দেখো একদম বদ্ধ প্রান্তে গিয়ে একটি নিস্পন্দ বিন্দু তৈরি হচ্ছে এবং খোলা মুখে একটি সুস্পন্দ বিন্দু তৈরি হচ্ছে। এটাও কিন্তু এল দৈর্ঘ্যের একটি নল, এখানেও এক প্রান্ত বদ্ধ। এখানে প্রথম শব্দের চেয়ে একটু তীব্র শব্দ, তীব্রতা বিশিষ্ট শব্দ উৎপন্ন করা হলো। সেই ক্ষেত্রে দেখা গেছে যে বদ্ধ প্রান্তে কি তৈরি হয়েছে, নিস্পন্দ বিন্দু তৈরি হয়েছে এবং খোলা মুখে একটি সুস্পন্দ বিন্দু তৈরি হয়েছে, মাঝখানে আরেকটি সুস্পন্দ বিন্দু, একটা নিস্পন্দ বিন্দু তৈরি হয়েছে। একইভাবে আরেকটাতে যদি আরেকটু জুড়ে শব্দ উৎপন্ন করি, সেই ক্ষেত্রে বদ্ধ প্রান্তে একটি নিস্পন্দ বিন্দু, খোলা মুখে সুস্পন্দ বিন্দু, এছাড়াও মাঝখানে দুইটা নিস্পন্দ বিন্দু, দুইটা সুস্পন্দ বিন্দু তৈরি হচ্ছে। তাহলে দেখো আমরা জানি এক প্রান্ত খোলা নলে খোলা প্রান্তে সুস্পন্দ বিন্দু এবং বদ্ধ প্রান্তে নিস্পন্দ বিন্দু সৃষ্টি হয়। নলের দৈর্ঘ্য এল হলে ক চিত্র হতে আমরা লিখতে পারি ল্যামডা সমান এল সমান ল্যামডা নট বাই 4। এল সমান ল্যামডা নট বাই 4। ল্যামডা নটকে এখানে আমরা কি ধরলাম, তরঙ্গ দৈর্ঘ্য কল্পনা করলাম। কেন ল্যামডা নট বাই 4 ধরলাম? দেখো এটা হচ্ছে একটি লুপের অর্ধেক। একটি লুপের অর্ধেক মানে কি, দুইটা লুপে একটি পূর্ণ তরঙ্গ হয়। তাহলে একটি লুপের অর্ধেক মানে হচ্ছে যে অর্ধ তরঙ্গের অর্ধেক, তার মানে পূর্ণ তরঙ্গের 4/1 ভাগ। তার মানে আমরা এল সমান লিখতে পারি ল্যামডা নট বাই 4 বা ল্যামডা নট সমান 4L। বি সমান এন নট ল্যামডা নট সমান এন নট ইন্টু 4L। এন নট ইন্টু কি 4L। তাহলে এন নট সমান হচ্ছে বি বাই 4L। অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম যে সুরটি পাবো সেই সুরের কম্পাঙ্ক হবে ভি বাই 4L। আবার দেখো খ চিত্র হতে আমরা কি দেখতে পাচ্ছি, যদি নলটির মুখে আরেকটু তীব্রতর শব্দ উৎপন্ন করি, আরেকটু তীব্রতর শব্দ উৎপন্ন করি, সেই ক্ষেত্রে নলটির মুখে যদি আরেকটু তীব্রতর শব্দ উৎপন্ন করি, সেই ক্ষেত্রে আমরা পাবো যে এই ক্ষেত্রে আমরা দুইটি সুস্পন্দন বিন্দু এবং দুইটি নিস্পন্দন বিন্দু পাচ্ছি। খোলা মুখে সুস্পন্দ বিন্দু, বদ্ধ মুখে নিস্পন্দ বিন্দু, বদ্ধ প্রান্তে নিস্পন্দ বিন্দু, এছাড়াও মাঝখানে একটা সুস্পন্দ, একটা নিস্পন্দ বিন্দু পাচ্ছি। তাহলে এখানে দেখো একটা লুপ এবং অর্ধেক লুপ, তার মানে 3 ল্যামডা 1 বাই 4 হবে এল সমান 3 ল্যামডা 1 বাই কি হবে 4 হবে। কারণ দেখো এখানে 4 বাই ল্যামডা বাই 4, এটুক পর্যন্ত ল্যামডা বাই 4, এটুক পর্যন্ত ল্যামডা বাই 4। তাহলে ল্যামডা বাই 4 প্লাস ল্যামডা বাই 4 প্লাস ল্যামডা বাই 4, তার মানে 3 ল্যামডা বাই 4। আমি যদি এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 1 ধরি, তাহলে এল সমান হবে 3 ল্যামডা 1 বাই 4। তাহলে দেখো আমরা লিখতে পারি L1 সমান 4L বাই 3। ল্যামডা 1 সমান কি লিখতে পারি 4L বাই 3। ল্যামডা 1 সমান যদি 4L বাই 3 হয়, সেই ক্ষেত্রে B সমান দাঁড়াবে N1 ল্যামডা 1, N1 ল্যামডা 1 বা ল্যামডা 1 এর মান হচ্ছে 4L বাই 3। সুতরাং N1 ইন্টু 4L বাই 3, N1 ইন্টু কি 4L বাই 3। N1 সমান আমরা লিখতে পারি, কাইন্ডলি দেখো N1 সমান আমরা লিখতে পারি 3 ইন্টু V বাই 4L, 3 ইন্টু V বাই 4L। আমরা জানি যে পূর্ববর্তী ইকুয়েশন থেকে আমরা জানি যে N নট সমান B বাই 4L, তার মানে B বাই 4L যেখানে আছে এখানে N নট বসাই দেব। N নট যদি বসাই দিই তাহলে N1 সমান আমরা পাচ্ছি কি 3N নট। অর্থাৎ প্রথম এক মুখ খোলা নলের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যে সুর তৈরি হয়েছিল, যে কম্পাঙ্কের সুর তৈরি হয়েছিল, দ্বিতীয় ক্ষেত্রে তার থেকে 3 গুণ বেশি কম্পাঙ্কের কি হবে সুর তৈরি হবে। তার থেকে কয় গুণ বেশি কম্পাঙ্কের? 3 গুণ বেশি কম্পাঙ্কের সুর তৈরি হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, গ নাম্বার চিত্রে যদি আমরা একটু দেখি, গ নাম্বার চিত্রে আরেকটু বেশি জোরে শব্দায়িত করা হলো বা আরেকটু তীব্রতার শব্দায়িত করা হলো নলের মুখে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে বদ্ধ প্রান্তে নিস্পন্দন বিন্দু তৈরি হওয়ার সাথে সাথে এবং খোলা প্রান্তে সুস্পন্দন বিন্দু তৈরি হওয়ার সাথে সাথে মাঝখানে আরো দুটি নিস্পন্দন বিন্দু এবং দুটি সুস্পন্দন বিন্দু তৈরি হবে। তার মানে এখানে দেখো এই এল দৈর্ঘ্যের মধ্যে কয়টি লুপ তৈরি হচ্ছে? একটি লুপ, দুইটি লুপ, এখানে অর্ধেক লুপ। তার মানে এখানে এই একটি লুপ মানে হচ্ছে ল্যামডা বাই 2, এই একটি লুপ মানে হচ্ছে ল্যামডা বাই 2। তাহলে কথা হয়ে গেছে ল্যামডা। এই অর্ধেক লুপ মানে হচ্ছে ল্যামডা বাই 4। তাহলে ল্যামডা বাই 4 প্লাস ল্যামডা, তার মানে কত 5 ল্যামডা বাই 4 হয়ে যাবে, 5 ল্যামডা বাই 4 হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা 2 ধরি, তাহলে 5 ল্যামডা 2 বাই কি হবে 4 হবে। L সমান 5 ল্যামডা 2 বাই 4। সুতরাং ল্যামডা 2 সমান আমরা লিখতে পারি 4L বাই 5।
আমরা যদি শব্দের ব্যাগকে ভি ধরি তাহলে ভি সমান আমরা লিখতে পারি n2 ল্যামডা 2, n2 ল্যামডা 2, ল্যামডা 2 সমান হবে 4l/5, তার মানে n2 ইনটু 4l/5। তাহলে দেখো n2 সমান আমরা লিখতে পারি 5 ইনটু v/4l, 5 ইনটু v/4l। আমরা প্রথম ইকুয়েশন থেকে পেয়েছিলাম যে v/4l সমান v/4l সমান n0, তাহলে n2 সমান হবে 5n0, n2 সমান কি 5n0। তাহলে এক মুখ খোলা নলের ক্ষেত্রে দেখো আমরা প্রথম ক্ষেত্রে যে কম্পাঙ্কের সুর পেয়েছিলাম দ্বিতীয় ক্ষেত্রে তার 3 গুণ কম্পাঙ্কের সুর পেয়েছি, তৃতীয় ক্ষেত্রে তার 5 গুণ কম্পাঙ্কের সুর পেয়েছি। তার মানে সব সময় বিজোড় সংখ্যক গুণিতক পাচ্ছি। কোন সংখ্যক গুণিতক পাচ্ছি? বিজোড় সংখ্যক। তাহলে আমরা বলবো যে এই ক্ষেত্রে মূল সুরের কেবল অযুগ্ম উপস্বরগুলো সৃষ্টি হবে, যুগ্ম উপস্বর কি হবে না, সৃষ্টি হবে না, সবসময় অযুগ্ম উপস্বর সৃষ্টি হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী দুই মুখ খোলা নলে এবং এক মুখ খোলা নলে কিভাবে স্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দু সৃষ্টি হয় সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন দ্বিবস্তু কম্পন দেখব, টু বডি অসিলেশন, দ্বিবস্তু কম্পন। দেখো আমরা চিত্রে এই দুইটি বস্তু দেখতেছি, একটি m1 বরের বস্তু, একটি m2 বরের বস্তু। এই m1 বরের বস্তু এবং m2 বরের বস্তুকে মাঝখানে একটি স্প্রিং দ্বারা সংযুক্ত করা হয়েছে। স্প্রিং দ্বারা কি করা হয়েছে? সংযুক্ত করা হয়েছে। স্বাভাবিক অবস্থায় স্প্রিংটির দৈর্ঘ্য কল্পনা করছিলাম স্মল এল। এখন দুইটি বস্তু দ্বারা যখন স্প্রিংটাকে সংযুক্ত করা হয়েছে সেহেতু স্প্রিংটা প্রসারিতও হতে পারে, সংকুচিতও হতে পারে, আবার প্রসারিত নাও হতে পারে। ঠিক আছে, মনে করলাম যে m1 এবং m2 বরের দুইটি বস্তু ভরহীন কোন স্প্রিং দ্বারা সংযুক্ত, ভরহীন কোন স্প্রিং দ্বারা কি সংযুক্ত। স্প্রিংটির বল ধ্রুবক কে? স্প্রিংটির বল ধ্রুবক কি? বল ধ্রুবক, যান্ত্রিক ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক কে? সিস্টেমটি এই যে এই দুটি বস্তুকে স্প্রিং দ্বারা সংযুক্ত করা হয়েছে, এই টোটাল বস্তুটাকে, টোটাল ব্যবস্থাটাকে আমি একটি সিস্টেম বা ব্যবস্থা যদি কল্পনা করি, এই সিস্টেমটি একটি ঘর্ষণহীন অনুভূমিক সমতলের উপর মুক্তভাবে স্পন্দিত হতে পারে। মনে করলাম যে এই যে সিস্টেম, যে দুটি বস্তুকে একটি স্প্রিং দ্বারা সংযুক্ত করলাম, এই যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে, সেই ব্যবস্থা ঘর্ষণহীন অনুভূমিক সমতলের উপর মুক্তভাবে কি হতে পারে? স্পন্দিত হতে পারে। স্প্রিংটির প্রান্তদ্বয়কে x1 of t এবং x2 of t স্থানাঙ্ক দ্বারা চিহ্নিত করা হলো। x1 of t এবং x2 of t স্থানাঙ্ক দ্বারা কি করা হলো? চিহ্নিত করা হলো। t মানে সময়, এখানে সময়ের ব্যবধানে তাদের অবস্থানের পরিবর্তন। সুতরাং দেখো এখানে এটা x1, এটা x2, এটা আদি বিন্দু। মূল বিন্দু থেকে x1 দূরে অবস্থান করতেছে, মূল বিন্দু থেকে x2 দূরে অবস্থান করতেছে। যে কোনো মুহূর্তে স্প্রিংটির দৈর্ঘ্য x1 - x2 প্রসারণ, অর্থাৎ শেষ অবস্থান থেকে আদি অবস্থান বিয়োগ দিতে হবে। তার মানে x1 - x2। স্বাভাবিক অবস্থায় এর দৈর্ঘ্য l, স্বাভাবিক অবস্থায় এর দৈর্ঘ্য যদি l হয় তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন হবে, অর্থাৎ ভর প্রয়োগ করার কারণে তার দৈর্ঘ্যের পরিবর্তন হবে x1 - x2 - l, অর্থাৎ বর্তমান দৈর্ঘ্য বিয়োগ আদি দৈর্ঘ্য। বর্তমান দৈর্ঘ্য ছিল x1 - x2, আদি দৈর্ঘ্য ছিল l। সুতরাং x1 - x2 - l, এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। যদি x পজিটিভ হয়, যদি x পজিটিভ হয় তবে স্প্রিংটি টানা অবস্থায় আছে। স্প্রিংটি কি অবস্থায় আছে? টানা অবস্থায় বা প্রসারিত অবস্থায় আছে। যদি x এর মান 0 হয় তবে স্প্রিংটির দৈর্ঘ্য স্বাভাবিক, অর্থাৎ কোনো প্রকার পরিবর্তন হয় নাই, প্রসারিত হয় নাই, সংকুচিত হয় নাই। আবার যদি x এর মান নেগেটিভ আসে তাহলে মনে করব যে স্প্রিংটি কি হয়েছে? সংকুচিত অবস্থায় আছে। চিত্রের মধ্যে এই ঘটনাটা আমরা এখানে দেখালাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা 7.12 ক চিত্রে 7.12 ক চিত্র দেখো। এই যে 7.12 এটা হচ্ছে ক চিত্র। দুইটি বস্তুকে একটি স্প্রিং কে, স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিং দ্বারা কি করা হয়েছে? সংযুক্ত করা হয়েছে। এই স্প্রিংটিকে টানা অবস্থায় আছে। সুতরাং এই ক্ষেত্রে x এর মান, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন 0 থেকে বড় হবে। দৈর্ঘ্যের পরিবর্তন যদি 0 থেকে বড় হয় এই ক্ষেত্রে অবশ্যই প্রসারণ ঘটছে, কারণ ধনাত্মক x এর মান যদি ধনাত্মক হয় অবশ্যই প্রসারণ ঘটবে। স্প্রিংটি দ্বারা m2 এর উপর, m2 বস্তুর উপর, কাইন্ডলি চিত্রের মধ্যে একটু দেখো, m2 বস্তুর উপর f বল প্রয়োগ করা হয়েছে এবং m1 বস্তুর উপর -f বল প্রয়োগ করা হয়েছে। মাইনাস কি বল প্রয়োগ করা হয়েছে? f বল প্রয়োগ করা হয়েছে। তাহলে দেখো m2 এর উপর f বল প্রযুক্ত হয় এবং -f বল m1 এর উপর প্রযুক্ত হয়, অর্থাৎ বল দুটি সমান ও বিপরীত। এদের সাধারণ মান আমরা লিখতে পারি f সমান kx। সমীকরণ 2।
M1 ও M2 এর উপর নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই M1 ও M2 এর উপর নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করলে আমরা পাই M1 d স্কয়ার dt স্কয়ার x1 সমান মাইনাস kx সমীকরণ 3। আবার M2 এর উপর যদি আমি প্রয়োগ করি সেই ক্ষেত্রে পাবো এটা M2 মনে রাখি m স্কয়ার নয় M2 M2 d স্কয়ার dt স্কয়ার এটা x2 হবে M2 d স্কয়ার dt স্কয়ার x2 সমান প্লাস kx প্লাস kx এটাকে সমীকরণ 4 দ্বারা প্রকাশ করলাম। সমীকরণ 3 কে M2 এবং সমীকরণ 4 কে M1 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি M1 M2 d স্কয়ার dt স্কয়ার x1 সমান মাইনাস M1 kx। এই যে M1 M2 d স্কয়ার dt স্কয়ার x1 ইকুয়াল মাইনাস M2 kx। আর 4 নং সমীকরণকে যদি M1 দিয়ে গুণ করি তাহলে M1 M2 d স্কয়ার dt স্কয়ার x2 এটা x স্কয়ার নয় x2 হবে সমান M1 kx। এটাকে আমি কয় নং সমীকরণ দিলাম 6 নং সমীকরণ দিলাম। এখন দেখো 5 নং সমীকরণ থেকে 6 নং সমীকরণ বিয়োগ করব তাহলে 5 নং সমীকরণ হচ্ছে 5 নং সমীকরণের বাম পক্ষ হচ্ছে M1 M2 d স্কয়ার dt স্কয়ার x1 সমান বাম পক্ষ হচ্ছে 5 নং সমীকরণের বাম পক্ষ হচ্ছে M1 M2 d স্কয়ার dt স্কয়ার x1। 6 নং সমীকরণের বাম পক্ষ হচ্ছে M1 M2 d স্কয়ার dt স্কয়ার x2। তাহলে আমরা লিখতে পারি M1 M2 d স্কয়ার dt স্কয়ার x1 মাইনাস M1 M2 d স্কয়ার dt স্কয়ার x2 ইকুয়াল 5 নম্বরের ডান পক্ষ হচ্ছে মাইনাস M2 kx 6 নম্বরের ডান পক্ষ হচ্ছে প্লাস M1 kx প্লাস M1 kx। তাহলে দেখো তাহলে কি হবে দেখো মাইনাস M2 kx বিয়োগ করতেছি যেহেতু মাইনাস M2 kx মাইনাস M1 kx মাইনাস M2 kx মাইনাস kx M1 kx কারণ এখানে প্লাস ছিল বিয়োগ করার কারণে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। আমি পরবর্তী লাইনে দেখো এখানে M1 M2 কমন যাচ্ছে d স্কয়ার dt স্কয়ার কমন যাচ্ছে তাহলে M1 M2 d স্কয়ার dt স্কয়ার যদি কমন নিয়ে নি বাকি থাকবে x1 মাইনাস x2 ইকুয়াল দেখো এখানে kx কমন যাচ্ছে মাইনাস kx যদি কমন নিই তাহলে বাকি থাকবে M1 প্লাস M2 এটা প্লাস হবে M1 প্লাস M2। এখন দেখো বা আমি যদি M1 প্লাস M2 দ্বারা M1 প্লাস M2 দ্বারা যদি উভয় পাশে ভাগ করি M1 প্লাস M2 দ্বারা যদি উভয় পাশে ভাগ করি তাহলে থাকবে M1 বা M1 M2 বাই M1 প্লাস M2 M1 M2 বাই M1 প্লাস M2 ইনটু d স্কয়ার dt স্কয়ার ইনটু d স্কয়ার dt স্কয়ার। আবার বলতেছি আমি যদি উভয় পক্ষে M1 প্লাস M2 দ্বারা ভাগ করি তাহলে আমার এখানে থাকবে M1 M2 বাই M1 প্লাস M2 M1 প্লাস কি M2 d স্কয়ার dt স্কয়ার x1 মাইনাস x2 সমান মাইনাস kx মাইনাস kx kx। আমি যদি M1 M2 ভাই M1 প্লাস M2 সমান যদি মিউ ধরি M1 M2 বাই M1 প্লাস M2 সমান কি ধরি মিউ ধরি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি মিউ ইনটু d স্কয়ার dt স্কয়ার ইনটু x1 মাইনাস x2 সমান মাইনাস kx x1 মাইনাস x2 সমান কি x হবে মাইনাস kx হবে। এটা সমীকরণ 7। এখানে মিউ সমান আমরা লিখতে পারি M1 M2 বাই M1 প্লাস M2 হলো সিস্টেমটির হ্রাসকৃত বল সিস্টেমটির কি কৃত বল হ্রাসকৃত বল যেহেতু L একটি ধ্রুব রাশি L একটি কি রাশি ধ্রুব রাশি সুতরাং সমীকরণ 7 থেকে লেখা যায় এই সমীকরণ থেকে লেখা যায় দেখো এই x1 মাইনাস x2 এর মানটা একটু দেখো ফ্রেন্ডি x1 মাইনাস x2 দেখো x সমান x1 মাইনাস x2 মাইনাস L L টাকে যদি পক্ষান্তর করে ফেলি তাহলে x1 মাইনাস x2 সমান হবে x প্লাস L x প্লাস L। এখন আমরা যাব দেখো এখানে তাহলে x1 মাইনাস x2 এর জায়গায় আমি লিখতে পারি x প্লাস L x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি x ই পাবো কিন্তু L কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো 0 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি L যেহেতু ধ্রুব রাশি সেহেতু আমরা লিখতে পারি মিউ ইনটু d স্কয়ার dt স্কয়ার x সমান মাইনাস kx মিউ দ্বারা ভাগ করব d স্কয়ার dt স্কয়ার x সমান মাইনাস k বাই মিউ ইনটু x। এখন দেখো আমি যদি পক্ষান্তর করি তাহলে আমরা পাবো d স্কয়ার dt স্কয়ার x প্লাস k বাই মিউ ইনটু x সমান 0 সমীকরণ 8। এই সমীকরণ 8টি হচ্ছে এক বস্তু স্পন্দনের সমীকরণের অনুরূপ।
আমরা এখানে কি বস্তু স্পন্দন করতেছি, দ্বিবস্তু স্পন্দন করতেছি। তাহলে এই যে এখানে 8 নং সমীকরণ যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক বস্তু স্পন্দনের সমীকরণের অনুরূপ। উল্লেখ্য এক বস্তু স্পন্দনের সমীকরণ হলো, এক বস্তু স্পন্দনের সমীকরণটা একটু দেখো, ডি ডিটি স্কয়ার এক্স প্লাস কে বাই এম ইন্টু এক্স সমান 0, ডি ডিটি স্কয়ার এক্স প্লাস কে বাই এম in k by m x equal 0, k by m x equal 0। দেখো এটাকে আমি কয় নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম, 9 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। যদি 9 নং সমীকরণ দ্বারা প্রকাশ করি তাহলে দেখো সমীকরণ 8 ও সমীকরণ 9 এর মধ্যে পার্থক্য হলো, সমীকরণ 8 ও সমীকরণ 9 এর মধ্যে পার্থক্য হলো, কি পার্থক্য দেখো, ক সমীকরণ 8 এ x এর সাম্য অবস্থান থেকে দুইটি ব্লকের আপেক্ষিক সরণ। সমীকরণ 8 এর x হলো, সমীকরণ 8 এর x হলো সাম্য অবস্থান থেকে দুইটি ব্লকের আপেক্ষিক সরণ, সাম্য অবস্থান থেকে দুইটি ব্লকের আপেক্ষিক সরণ। এবং সমীকরণ 9 এর x হলো সাম্য অবস্থান থেকে একটি ব্লকের আপেক্ষিক সরণ, একটি ব্লকের কি সরণ, আপেক্ষিক সরণ। আর খ নাম্বার হলো মিউ হলো দুইটি ব্লকের হ্রাসকৃত ভর, মিউ হলো দুইটি ব্লকের কি কৃত ভর, হ্রাসকৃত ভর। আর এম হলো সিঙ্গেল ব্লকের ভর, সিঙ্গেল ব্লকের ভর। তাহলে আমরা হ্রাসকৃত ভর মিউ সমান লিখতে পারি m1 ইনটু m2 বাই m1 প্লাস m2 সমান m2 ইনটু m1 বাই m1 প্লাস m2। তাহলে দেখো 1 বাই মিউ সমান 1 বাই মিউ সমান আমরা লিখতে পারি 1 বাই মিউ সমান 1 by m1 plus 1 by m2, অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা 1 by m1 plus 1 by m2 পাবো। তাহলে এখানে এটা সমীকরণ 10। এই সমীকরণ 10 থেকে স্পষ্ট যে মিউ এর মান অবশ্যই m1 এবং m2 এর চেয়ে কি হবে, ছোট হবে। মিউ এর মান অবশ্যই m1 এবং m2 থেকে কি হবে, ছোট হবে। এই জন্যই এর নামকরণ করা হয়েছে হ্রাসকৃত ভর। এই জন্য এর নামকরণ করা হয়েছে কি কৃত ভর, হ্রাসকৃত ভর। এখন 7.12 এর ক চিত্রে আমরা একটু যাব। 7.12 এর এই যে ক চিত্রে দেখো, ক চিত্রে কি বলতেছে, ক চিত্রে সমীকরণ 8 ও 9 থেকে লেখা যায়, ক চিত্র অনুসারে সমীকরণ 8 ও 9 থেকে লেখা যায় কম্পাঙ্ক ইটা সমান, সরি কম্পাঙ্ক নিউ সমান, কম্পাঙ্ক নিউ সমান, এটা নিউ, কম্পাঙ্ক নিউ সমান 1/2 পাই স্কয়ার রুট অফ কে বাই মিউ, সমীকরণ 11। এবং পর্যায়কাল ক্যাপিটাল টি সমান 2 পাই ইনটু স্কয়ার রুট অফ মিউ বাই কে, সমীকরণ 12। সমীকরণ 7 সরি চিত্র 7.12 খ থেকেও একই কম্পাঙ্ক পর্যায়কাল পাওয়া যায়, একই কম্পাঙ্ক কি পাওয়া যায়, পর্যায়কাল পাওয়া যায়। চিত্র 7.12 ক এর দ্বিবস্তু অসিলেশন এবং সিঙ্গেল বস্তু অসিলেশনের কি হয়, সমতুল হয়। সমীকরণ 9 কে সমাধান করলে আমরা পাবো x ইকুয়াল a cos ওমেগা প্লাস ডেল্টা। সমীকরণ 13 এ বেগ v সমান পাবো মাইনাস ওমেগা a sin ওমেগা t প্লাস ডেল্টা 13 v। দেখো ত্বরণ a সমান পাবো মাইনাস ওমেগা ওমেগা স্কয়ার a, এটা ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার a cos ওমেগা t প্লাস ডেল্টা। আর যদি দ্বিতীয় দ্বিবস্তুর ক্ষেত্রে সেটা আমরা পাবো, দ্বিবস্তুর ক্ষেত্রে সরণ পাচ্ছি x সমান x1 মাইনাস x2, x সমান x1 মাইনাস x2 মাইনাস l, v সমান পাবো বেগ d dt অফ x, d dt অফ x তার মানে x1 কে ডিফারেন্সিয়েট করলে v1 পাবো, x2 কে ডিফারেন্সিয়েট করলে v2 পাবো, l কে ডিফারেন্সিয়েট করলে 0 পাবো। তার মানে v1 মাইনাস v2, v1 মাইনাস v2। ত্বরণ a সমান পাবো d dt অফ b, বা v1 কে ডিফারেন্সিয়েট করলে a1 পাবো, v2 কে ডিফারেন্সিয়েট করলে a2 পাবো। তার মানে a সমান d dt অফ b সমান a1 মাইনাস a2। সমীকরণগুলির সাফিক্স ব্লকদ্বয়কে উপস্থাপন করে। দ্বিবস্তু সরল সন্ধিত অসিলেটরের বিভব শক্তি ux সমান হাফ কে এক্স স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার। সমীকরণ থেকে এটি স্পষ্ট যে বিভব শক্তি উভয় ব্লকের কিসের উপর নির্ভর করবে, অবস্থানের উপর নির্ভর করবে। বিভব শক্তি উভয় ব্লকের কিসের উপর নির্ভর করবে, অবস্থানের উপর নির্ভর করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা টানাটারের আর কম্পনের, টানাটারের যে আর কম্পনের আর তরঙ্গের কম্পাঙ্কের রাশিমালা এবং টানাটারের আর কম্পাঙ্কের সূত্র, আর কম্পনের সূত্র এবং দুই মুখ খোলা কোন নলের
কোনো নলের কিভাবে সুস্পন্দন বিন্দু এবং নিস্পন্দন বিন্দু সৃষ্টি হয়, বা এক মুখ খোলা কোনো নলে কিভাবে সুস্পন্দন বিন্দু এবং নিস্পন্দন বিন্দু সৃষ্টি হয়, এবং দ্বিবস্তু তরঙ্গ সম্পর্কে আজকে ভালোভাবে বুঝতে পারলাম। এই টপিকসগুলি থেকে বিশেষ করে আর টানাটানের আর কম্পনের রাশিমালা বারবার পরীক্ষায় কমন আসে, সুতরাং আমরা এই টপিকসগুলি ভালোভাবে জানার চেষ্টা করব এবং এগুলো সম্পর্কে ভালোভাবে কি করব, পর্যালোচনা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি আরেকটু টানাটানের আর কম্পনের রাশিমালাটা আরেকটু আলোচনা করব। জাস্ট একটু, এই যে একটি তারের অংশ বিশেষকে যদি আমি তারের দুই প্রান্তে শক্তভাবে বেঁধে এবং তারটিকে অবিলম্বিক বরাবর টেনে ছেড়ে দিই, সেই ক্ষেত্রে তারটি কাঁপতে থাকবে, কম্পিত হতে থাকবে এবং তারের মধ্যে আর তরঙ্গ তৈরি হবে। এই তরঙ্গ ভি বেগে বাম থেকে ডানে কি হবে, গতিশীল হবে। বাম থেকে ডানে ভি বেগে কি হবে, গতিশীল হবে। বাম থেকে ডানে যদি ভি বেগে গতিশীল হয়, সেই ক্ষেত্রে একটি কুজের আকার ধারণ করবে। তারটি কিসের আকার ধারণ করবে, কুজের আকার ধারণ করবে। এবং পি বিন্দু এবং কিউ বিন্দুতে যদি দুটি স্পর্শক টানি এবং স্পর্শক বরাবর দুটি টান টি ক্রিয়া করে, তাহলে এই টান পি বিন্দুতে যে টানটি ক্রিয়া করে সেই টানটির দুটি উপাংশ থাকবে, একটি ইউএল বরাবর, একটি ইউএম বরাবর। একইভাবে কিউ বিন্দুর টানটিরও দুটি উপাংশ থাকবে, একটি ইউএন বরাবর, একটি ইউএল বরাবর। পি বিন্দুর টানের ইউএল বরাবর উপাংশ হবে টি cos θ বাই 2 এবং ইউএম বরাবর উপাংশ হবে টি sin θ বাই 2। একইভাবে কিউ বিন্দুর টানের ইউএন বরাবর উপাংশ হবে টি cos θ বাই 2 এবং ইউএম বরাবর উপাংশ হবে টি sin θ বাই 2। ইউএল বরাবর এবং ইউএন বরাবর উপাংশগুলি পরস্পরকে নিষ্ক্রিয় করে দেবে। ইউএম বরাবর অংশটি কি করবে, ক্রিয়া করবে। তাহলে সেই ক্ষেত্রে লব্ধি তৈরি হবে, মানে ইউএম বরাবর একটি লব্ধি তৈরি হবে। এই লব্ধি হবে 2 টি sin θ বাই টি এর সমান। থিটা ক্ষুদ্র হলে sin θ বাই 2 সমান θ বাই 2 ধরতে পারি। তার মানে 2 টি θ বাই 2, তার মানে টোটাল ইউএম বরাবর ক্রিয়ারত লব্ধি বল হবে কি, ইউএম বরাবর ক্রিয়ারত লব্ধি বল হবে টি থিটা। এই লব্ধি বল দেখো যখন তারের মধ্যে একটি কি সৃষ্টি হয়, চাপ সৃষ্টি হয়, এটি বৃত্ত সৃষ্টি হয়, তাহলে বৃত্তাকার অংশ তৈরি হয়, সেক্ষেত্রে কেন্দ্রমুখী বল কাজ করবে। এই কেন্দ্রমুখী বল এই কি ইউএম বরাবর ক্রিয়ারত লব্ধি বলের সমান। ইউএম বরাবর ক্রিয়ারত লব্ধি বলের সমান হওয়ার কারণে এরা সেখান থেকে আমরা হিসাব নিকাশ করে আমরা পাবো যে কম্পাঙ্ক, সেক্ষেত্রে আমরা হিসাব নিকাশ করে কম্পাঙ্ক পাবো যে n সমান 1 বাই ল্যামডা স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম। আবার লুপ সংখ্যা যদি ফি হয়, তার দৈর্ঘ্য যদি এল হয়, সেই ক্ষেত্রে কম্পাঙ্ক পাবো যে n সমান ফি বাই 2l স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম। ফি সমান যদি লুপ সংখ্যা 1 হয়, সেই ক্ষেত্রে কম্পাঙ্ক n সমান হবে 1 বাই 2l স্কয়ার রুট অফ ক্যাপিটাল টি বাই এম। এটাই হচ্ছে তারের মূলত আর কম্পনের রাশিমালা। এই ক্ষেত্রে কম্পাঙ্ক তারের দৈর্ঘ্যের উপর, তারের উপর প্রযুক্ত টানের উপর এবং একক দৈর্ঘ্যের বরের উপর নির্ভর করবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।